দেখতে পাচ্ছি এই মুহূর্তে জহর সরকার তিনি সাংসদ পদ ছাড়ছেন, কি বলবেন? দেখো, জহর সরকার আগেও সিদ্ধান্ত নিয়েছিলেন 2022 সালের, যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি মানে বান্ধবী অর্পিতার বাড়িতে বিপুল টাকা পাওয়া গিয়েছিল, তখনই তিনি সেইটাকে নিয়ে সমালোচনা করেছিলেন এবং তখনই কিন্তু কার্যত বলা যায় যে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কারণ দেখো, একটা মানে শিক্ষিত ঘরের মানুষ, যার বাবা থেকে শুরু করে মা থেকে শুরু করে তার পরিবারে একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে, তার পক্ষে দুর্নীতির সাথে সহাবস্থান করা কার্যত অসম্ভব। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতির সমার্থক শব্দ, ফলে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিকে জহর সরকারের মতন একটা সাংস্কৃতিক মানুষ তিনি কি করে মেনে নেবেন? তাই জন্য 2022 সালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ওই সময় অ্যারেস্টের সময় কিন্তু তিনি এই প্রশ্নটা তুলেছিলেন এবং তখন তৃণমূল কংগ্রেস থেকে বোঝানো হয়েছিল যে দল ব্যবস্থা নেবে, এবং শেষ পর্যন্ত দল যে ব্যবস্থা নেয়নি বরঞ্চ দুর্নীতির সাথে সহাবস্থান করছে তৃণমূল কংগ্রেস, সেইটা বারবার দেখা গেছে। ফলে এরপরে যখন এই আরজি করের ঘটনা ঘটল, উনি প্রশাসন চালিয়েছেন, জহর সরকার প্রশাসন চালানো মানুষ, ফলে উনি জানে যে পুলিশের ভূমিকাটা কোথায় মানে খামতি ছিল, তিনি ভালো করে জানে যে স্বাস্থ্য প্রশাসনের খামতিটা কোথায়। জহর সরকার জানেন যে এই আরজি করের অভয়াকাণ্ডে কারা দোষী বা কীভাবে মানে মানে সরকার সেটাকে প্রোটেক্ট করবার চেষ্টা করেছে, প্রশাসন প্রোটেক্ট করবার চেষ্টা করেছে, বা কোন সদার্থক উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। দুর্নীতির পাহাড় প্রমাণ স্বাস্থ্য দপ্তরে। এই সবগুলো যখন আসে তখন বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শহুরের মানুষ যখন রাস্তায় নামে, গত 1 মাস ধরে মানুষ রাস্তায়, ফলে জহর সরকারের মতন বিবেকবান, শিক্ষিত, মার্জিত মানুষের পক্ষে এবং উদারবাদী মানুষ, মনে রাখবে, যিনি ধর্ম বাইরে গিয়ে রাজনীতি করতে পারেন, তার পক্ষে তৃণমূল কংগ্রেসে থাকা সম্ভব। মানে আমি বলছি, মানে তার পক্ষে তৃণমূল কংগ্রেস কোনো মতেই থাকা সম্ভব। তিনি একটা কারণেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, যে তিনি যেহেতু লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাসী মানুষ, তিনি বিজেপিকে পছন্দ করেন না, নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না। মোদী এবং বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করবার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকে একটা প্ল্যাটফর্ম মনে করেছিলেন, যেটা ভুল বলে প্রমাণিত হয়েছে। বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে প্ল্যাটফর্মটা তিনি বেছেছিলেন, যেটার মাধ্যমে তিনি সর্বাত্মক মোদী বিরোধিতার রাস্তায় যেতে পারবেন বলে মনে করেছিলেন, সেখানে তিনি দেখেছেন গত কয়েক বছরের অভিজ্ঞতায় যেখানে ব্রেক কষা হয়, মোদীর বিরোধিতার প্রশ্নে ব্রেক কষা হয়। ফলে এই ধরনের মানে মানুষের পক্ষে একদিকে তৃণমূল কংগ্রেসে থাকলে মানুষ ছ্যাঁছ্যাঁ করছে। তিনি নিজেই বলেছিলেন 2022 সালে যে তার পরিবারের সদস্যরা ছ্যাঁছ্যাঁ করছে, তার বাড়ির লোকরা বলছে কী করে তুই দুর্নীতির সাথে থাকছিস। ফলে তৃণমূল কংগ্রেসের এই পাহাড় প্রমাণ দুর্নীতি, অব্যবস্থা, সার্ভিস ডেলিভারি দেবার ক্ষেত্রে ব্যর্থতা, এই সমস্ত কিছু কিন্তু তাকে গ্রাস করছিল। ব্যক্তি জহর সরকার, পারিবারিক যে তার মর্যাদা আছে, যে ধরনের মর্যাদা সম্পন্ন পরিবার থেকে তিনি উঠে আসছেন, যে উদার গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, তার পক্ষে তৃণমূল কংগ্রেসের টিকে থাকা কার্যত অসম্ভব ছিল। এবং 2022 সালেই উনি চলে গেলে আরও আমি মনে করি সম্মানের সাথে যাওয়া হতো। এত পরে উনি যাচ্ছেন, সেটাও আমি মনে করব যে অন্ততপক্ষে তার বিবেকের যে টান, এবং তিনি যে একটা মানে গুরুত্বপূর্ণ পরিবার থেকে উঠে আসা মানুষ এবং ভারতবর্ষের আমলাদের মধ্যে সেরা আমলা ছিলেন তিনি, সেইটা অন্তত কিছু সাক্ষ্য রেখে গেলেন। এইরকম অবস্থায় সাধারণ মানুষের মতামতটাকে তিনি উপলব্ধি করতে পেরেছেন, তাদের সেই কনটেক্সটেই আজকে তিনি চিঠি লিখেছেন এবং তিনি পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মানে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপোষ এবং বারবার দুর্নীতির প্রশ্নটাকে পেছনে রাখা এবং দুর্নীতির সাথে সহাবস্থান করা, সেটাই কিন্তু ছত্রে ছত্রে তার বক্তব্যের মধ্যে ধরা পড়েছেন। তিনি কোনো আশার আলো দেখছেন না। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি যেহেতু সমার্থক শব্দ, জহর সরকারের মতন সিনিয়র আমলা আশার আলো দেখতে পাচ্ছেন না। ফলে এইরকম একটা অবস্থায় জহর সরকার কিন্তু নিজেকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন, এই তৃণমূলের সাংসদ পদ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। আমি মনে করি যে একজন বিবেকবান মানুষ, উদারবাদী মানুষ, তিনি মধ্যবিত্ত বাঙালির সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন। আরজি কর ঘটনার পরে কার্যত বলা যায় যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি মানুষের যে প্রতিবাদ আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন তিনি, এবং এটা বাঙালির জন্য অন্তত গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেস এখন বাঙালি বিরোধী কার্যত, ফলে তৃণমূল কংগ্রেস মধ্যবিত্তের বিরোধী কার্যত, তৃণমূল কংগ্রেস উদারবাদী ভাবনার বিরোধী কার্যত,
তৃণমূল কংগ্রেস মানে একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার বিরোধী কার্যত। ফলে এইরকম একটা অবস্থাতে জহর সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমার মনে হয় পশ্চিমবাংলার রক্ষার প্রশ্নে, বাঙালি সমাজের রক্ষার প্রশ্নে, দুর্নীতি মুক্ত করবার প্রশ্নে এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। এবং তৃণমূলের কাছে অন্তত এই বার্তাটা যাবে যে জহর সরকারের মতন শিক্ষিত মানুষের জায়গা তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস আরাবুল মনিরুলদের জন্য জায়গা। ফলে তৃণমূল কংগ্রেসের কোনো শিক্ষিত মার্জিত বিবেকবান মানুষের ঠাঁই হতে পারে না। যেমন করে একই অবস্থা আমি সুখেন্দু শেখর রায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সুখেন্দু শেখর রায় বারবার বলছেন যে আমার বিবেক বলছে যে রাজ্য সরকার যেভাবে কাজ করেছে, পুলিশ যেভাবে কাজ করেছে, সেটা কোনো যুক্তিপূর্ণ কাজ হয়নি। নির্ভয়ার মৃত্যুর পেছনে প্রশাসনিক ব্যর্থতা, পুলিশের দিকে আঙুল তিনি তুলছেন। এবং সন্দীপ ঘোষের যে কোটারি রাজ আরজি করে প্রতিষ্ঠা করেছিলেন, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং সেই দুর্নীতির প্রশ্নকে তিনি সামনে এনেছিলেন। এবং সঞ্জীব ঘোষ যেদিন সিবিআইয়ের হাতে মানে অ্যারেস্ট হলো, তিনি বললেন মিডিল স্ট্যাম্প আউট হয়েছে, পড়ে গেছে, আর কোন স্ট্যাম্প, পরবর্তী স্ট্যাম্প কোনটা পড়বে। ফলে তুমি বুঝতেই পারছো। এবং বিনীত গোয়েলের প্রশ্নে বা পুলিশ কমিশনারের প্রশ্নে তিনি ভীষণভাবে মানে আক্রমণাত্মক। তিনি পরিষ্কার আরজি করে যা ডাক্তারদের দাবি তার সাথে সহমত, এবং পুলিশ কমিশনারের পদত্যাগের তিনি অবিচল। ফলে সব মিলে আমি তোমাকে বলবো যে তৃণমূল কংগ্রেসের আরেকজন বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনিও বিবেকের টানে তৃণমূল কংগ্রেসের বাইরে গিয়ে যখন তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা ঠ্যাং ভাঙব, কেউ বলছে উদয়ন গুহর মতন লোকরা যখন শাসানি দিচ্ছেন, বাঁকুড়ার অরূপ খাঁ যখন শাসানি দিচ্ছেন, যখন তোমার গিয়ে পরেশরাম এর মতন বিধায়করা ক্যানিং পশ্চিমের যখন শাসানি দিচ্ছেন, একের পর এক নেতা মন্ত্রীরা যখন শাসানি দিচ্ছেন, চন্দ্রনাথকে দেখলাম গতকাল শাসানি দিতে। ফলে সেই শাসানির বাইরে গিয়ে বিবেকের টানে জহর সরকার বা এই সুখেন্দু শেখর রায়ের মতন মানুষরা যখন গর্জে উঠছেন, প্রতিবাদ করছেন, আমরা মনে করি বাঙালির জীবনের এটা খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক যে মেরুদণ্ড হারিয়ে গেছিল। যে আরজি করের জুনিয়র ডাক্তারবাবুরা আমাদের মেরুদণ্ড ফিরিয়ে দিয়েছেন, সেই মেরুদণ্ডের সাথে সঙ্গতি রেখে মেরুদণ্ড ফিরে পাওয়ার পরে তৃণমূলের একাধিক নেতা বা তৃণমূলপন্থী লোকজন যেভাবে সরব হচ্ছে সরকারের বিরুদ্ধে, যেভাবে সরব হচ্ছে ঘটনার বিরুদ্ধে, যেভাবে প্রতিবাদে মুখর হচ্ছেন, এবং একের পর এক শিল্পী যেভাবে তাদের দেওয়া সম্মান অর্থাৎ রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিচ্ছেন, কবি সাহিত্যিকরা একের পর এক সম্মান ফিরিয়ে দিচ্ছেন, তারই সাথে সঙ্গতি রেখে আজকে জহর সরকারের পদত্যাগের অবস্থান আমি মনে করি এই আন্দোলনকে আরও জোরদার করবে, শক্তিশালী করবে। সুখেন্দু শেখর রায় এবং জহর সরকার তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও যে বিরোধিতা করতে পেরেছেন, তার জন্য তাদের হ্যাটস অফ। তারা অন্ততপক্ষে আরাবুল মনিরুলের মতন হয়ে যায়নি, তারা অন্ততপক্ষে রাজনীতির ঠিকাদারিতে পরিণত হয়নি, তারা অন্ততপক্ষে দুর্নীতির সাথে সহ অবস্থান করবে বা বাঙালি জীবনের যে দুঃখ দুর্দশা তা মানে সেই প্রশ্নে তারা তাদের বিবেক জেগে উঠেছে। আমি মনে করি এটা অত্যন্ত ইতিবাচক দিক। আজকে জহর সরকারের এই সিদ্ধান্ত সারা বাংলার মানুষ তারিফ করছে। একমাত্র তারিফ কে করছে না? তৃণমূল কংগ্রেস করবে না, কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে সহাবস্থান করছে, তৃণমূল কংগ্রেস অন্যায় অত্যাচার অবিচারের সাথে সহাবস্থান করছে। ফলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা ইতিমধ্যেই নেমে গেছেন, তাদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন যে স্রোতের বিপরীতে তো কচুরি পানাও যায়। আরে আমি পরিষ্কার করে বলতে চাই তৃণমূল কংগ্রেসকে, এই জহর সরকার কিন্তু কচুরি পানা নয়। এই মানুষটার যদি মানে আইএস অফিসারের হিসাবে যদি ট্র্যাক রেকর্ড দেখেন, মেরুদণ্ড সোজা করা মানুষ। এই মানুষটার কিন্তু আইএস অফিসার হিসাবে তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই মানুষটার কিন্তু একটা উদার ভাবনা আছে, এই মানুষটার কিন্তু একটা পারিবারিক মর্যাদা আছে, এই মানুষটার কিন্তু একটা সংস্কৃতি আছে, এই মানুষটার কলম চলে। ফলে এই মানুষটাকে আপনি ওই কচুরি পানার সাথে তুলনা করবেন না। আমি বারবার বলছি, কোথাও তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে ভুল করছে। আমি দেবাংশু আমার বন্ধু, আমি ওকে বলবো, আমার ভাইয়ের মতন আমি বলবো যে জহর সরকারকে কচুরি পানার সাথে তুলনা করে অন্যায় করেছেন, একটা অবিচার আপনি করেছেন। আপনার নিশ্চয়ই অন্য কোনো বক্তব্য থাকতে পারত, কিন্তু কচুরি পানায়
মানে যখন মানে 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 স্রোতের সাথে তো কচুরিপানাও ভাসে, এই কথা বলে আপনি তাকে কচুরিপানার সাথে তুলনা করা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। এবং একই সাথে জওহর সরকারের যে মর্যাদা, তার বিরুদ্ধে গিয়ে প্রশ্নটা আপনাকে নিজেকে করতে হবে যে কেন বিবেকবান মানুষরা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছে না, কেন যুক্তিবাদী মানুষরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারছে না, কেন শিক্ষিত মানুষরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারছে না, কেন জওহর সরকারের মতন মানুষ আপনার দলে থাকতে পারছে না। তার কারণ দুর্নীতির প্রশ্নে আপনারা আপোষ করছেন, দুর্নীতি দমনের জন্য আপনারা উদ্যোগ নিচ্ছেন না। পশ্চিমবাংলায় বাঙালিরা নিশ্চয়ই মানে সেইভাবে গুজরাটিদের মতন অর্থবান ছিল না, মহারাষ্ট্রের মতন অর্থবান ছিল না, কিন্তু বাঙালিরা কখনো দুর্নীতিগ্রস্ত ছিল। বাঙালি একটা দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করেছেন তৃণমূল কংগ্রেস এবং তার সরকার। এটা আমাদের দুর্ভাগ্য যে গত 10 বছর ধরে যেভাবে দুর্নীতি একের পর এক দুর্নীতি মাথাচাড়া দিয়েছে, স্বাস্থ্যের দুর্নীতি এখন উঠে এসছে, এবং এই রকম দুর্নীতি আসার পরে যে কোনো স্বচ্ছ মানুষ, বিবেকবান মানুষ, তার পক্ষে তৃণমূল কংগ্রেস করাটা সম্ভব। তাও মানুষ যারা করছেন তারা স্বার্থের জন্য করছেন। আপনারা যারা কাজ করছেন এখনও তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন না, স্বার্থের জন্য করছেন না। আপনারা বুঝতে পারছেন না যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির থেকে আপনারা অনেক দূর সরে গেছেন। মধ্যবিত্ত বাঙালি শিক্ষিত সাধারণভাবেই রাজনীতির বিরুদ্ধে, রাজনীতি যেভাবে চলছে তার বিপক্ষে তারা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি অন্য রাজনৈতিক দলকেও খুব বেশি চাইছে আমি মনে করি না। কিন্তু একই সাথে শাসক হিসাবে আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছে যে একের পর এক শাসকের বিভিন্ন প্রশাসনিক রাজনৈতিক উদ্যোগ কেবলমাত্র রাজনীতি করবার জন্য কোনো রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারছেন না, কোনো প্রশাসনিক সদিচ্ছা দেখাতে পারছেন না। দিনের পর দিন আপনারা দুর্নীতির সাথে নিমজ্জিত হচ্ছেন। দুর্নীতির পরেও আপনারা মন্ত্রীদেরকে বা যারা দায়বদ্ধ তাদেরকে সরাতে পারছেন না। আপনি বলুন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ যারা করেছে, আপনার দলের নেতারা করেছে, দেবাংশু আপনার দলের নেতারা করেছে, আপনার দলের ডাক্তারবাবুরা করেছেন, শান্তনু সেনের মতন মানুষরা করেছেন, আক্তার আলীর মতন মানুষরা করেছেন। আপনারা কোনো ব্যবস্থা নেননি। আপনারা কেন ব্যবস্থা নেননি? কারণ আপনারা দুর্নীতির সাথে সহ অবস্থান করেন। আপনি বলুন কেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়বদ্ধ করবে না? কেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না? যে পুলিশের জন্য 14 তারিখ রাতে ভ্যান্ডালিজম হলো, যে পুলিশের একটার পর একটা পুলিশ অভিযুক্ত হচ্ছে, সেই পুলিশের সর্বোচ্চ কর্তাকে আপনারা কোন স্বার্থে নিজের পদে রেখেছেন? যেভাবে আপনারা মানে ঘটনা ঘটে যাওয়ার পরেও সন্দীপ ঘোষকে প্রোটেকশন দিয়েছিলেন, সন্দীপ ঘোষকে কেন আপনারা প্রোটেকশন দিয়েছিলেন? সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করেছে, তারপরেও তাকে আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠিয়ে দিয়েছিলেন। 4 দিন যখন তদন্ত আপনাদের হাতে ছিল, এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার পরে প্রশাসনের প্রধান, আরজি করের যিনি প্রধান ছিলেন সন্দীপ ঘোষ, তাকে তো একবারও পুলিশ ডাকেনি, তাকে তো তদন্তের আওতায় আপনারা আনেননি। তাকে পর্যন্ত পদত্যাগ করার পরে প্রমোশনাল পোস্টে তাকে পাঠিয়েছেন। কার স্বার্থে? কোন স্বার্থে? এই সব দেখার পরে কোনো বিবেকবান মানুষ আপনার দল করতে পারে? কোনো বিবেকবান সাংসদ, জওহর সরকারের মতন সাংসদ, সুকেন্দু শেখর রায়ের মতন সাংসদ, যাদের ফ্যামিলি ট্র্যাডিশন আছে, যাদের শিক্ষা আছে, যাদের বিবেক আছে, যারা পেশায় রাজনীতিকে বাছেনি, অর্থাৎ রাজনীতির উপর ভিত্তি করে পেশা চালাবে না, রাজনীতির উপর ভিত্তি করে টাকা রোজগার করবে না, তারা কেন তৃণমূল কংগ্রেস করবে? ফলে সেই কারণেই তারা তৃণমূলের থেকে দূরত্ব বজায় রেখে নিজেদের মান মর্যাদা, পারিবারিক মর্যাদা, বন্ধুত্বের মর্যাদা রক্ষা করছেন। এবং আমি আপনাকে বারবার বলছি, তৃণমূল কংগ্রেস আজকের দিনে শহুরে মিডিল ক্লাস অর্থাৎ শহরের মধ্যবিত্ত শিক্ষিত মানুষের থেকে অনেক অনেক দূর চলে গেছে। ইমিডিয়েটলি আপনি প্রশ্ন করবেন যে দাদা, তৃণমূল কংগ্রেস তো সরে গেছে, তার মানে কি বামেরা বা বিজেপি কি সমর্থন বাড়াতে পেরেছে এই মধ্যবিত্তদের মধ্যে? আমি বলবো বিজেপি তো পারেই নি, বামেরাও পেরেছে, আমি এই কথা বলবো না। কিন্তু আপনারা যারা শাসন করছেন, আপনারা যে মধ্যবিত্ত শিক্ষিত মানুষের, শহুরে মানুষের থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন হয়ে গেছেন, এটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। সেই বিবেকের, মধ্যবিত্তের ভাবনা চিন্তার যে রাজনীতি, যেখানে মূল্যবোধ থাকে, সেই মূল্যবোধের জায়গা থেকেই কিন্তু আজকে জওহর সরকারের পদত্যাগ।
এবং পরিষ্কার করে বলতে চাই, জহর সরকার কিন্তু এ লেভেলের মানুষ নন। আপনাদের শিক্ষার থেকেও কিন্তু অনেক বেশি শিক্ষিত, রুচিবান, সংস্কৃতি, লেখনী, যার শক্তিশালী লেখনী আছে, সেই রকম একটা মানুষকে আপনি কচুরি পানার সাথে তুলনা করবেন না। আর স্রোতের বাইরে যাওয়ার কথা বলছেন, যে স্রোতের বাইরে কেন মানে যেতে লড়তে পারছেন না? কোন স্রোত? দুর্নীতির স্রোত? কোন স্রোত? যে স্রোতে প্রশাসনহীনতা? কোন স্রোত? আইন শৃঙ্খলাহীনতা? কোন স্রোতের কথা বলছেন? যে যা সেই স্রোতের বিরুদ্ধে কেন জহর সরকার হাঁটলো না? কোন স্রোতের কথা বলছেন? দুর্নীতির স্রোতের কথা বলছেন? দুর্নীতির স্রোতে কেন জহর সরকার হাঁটবে? দুর্নীতির মানে বিরুদ্ধে কেন জহর সরকার হাঁটবে আপনি আমায় বলতে পারেন? বেকারত্বের বিরুদ্ধে কেন জহর সরকারের মতন মানুষ কেন হাঁটবে? সুখেন্দু শেখরের মতন মানুষ হাঁটবেন? কোন স্রোতের বিপরীতে হাঁটার কথা আপনি বলছেন? দুর্নীতির স্রোতের, স্বজন পোষণের স্রোতের, আইন শৃঙ্খলাহীনতার স্রোতের, চাকরিহীনতার স্রোতের, অপসংস্কৃতির স্রোতের, হুমকি স্রোতের, মানে হিংসা সংস্কৃতির স্রোতের বিপরীতে হাঁটতে বলছেন। অর্থাৎ হিংসা আপনারা করবেন, সেই হিংসার বিপরীতে হাঁটতে হবে জহর সরকারকে। আপনারা দুর্নীতি করবেন, সেই দুর্নীতির বিরুদ্ধে মানে সাঁতার কাটতে হবে জহর সরকারকে। আপনারা আইন শৃঙ্খলাহীনভাবে রাজ্যকে রাখবেন, তার বিপরীতে হাঁটতে হবে জহর সরকারকে। একটা অপসংস্কৃতি তৈরি করে রাখবেন, রাজ্যে মধ্যবিত্তকে কার্যত অবজ্ঞা করে রাখবেন, তার বিপরীতে হাঁটতে হবে জহর সরকার সুখেন্দু শেখর রায়কে। কেন? যার বিবেক আছে তার পক্ষে হাঁটা, এই দুর্নীতির পক্ষে হাঁটা সম্ভব নয়। যার বিবেক আছে তার পক্ষে সম্ভব নয় কোনো মতেই এই তৃণমূল কংগ্রেসের রাজনীতি সংস্কৃতির সাথে হাতে হাত মিলিয়ে চলার। ফলে পরিষ্কার করে বলতে চাই যে আজকে যে জহর সরকার বা সুখেন্দু শেখর রায়দের বিবেকে টান দিচ্ছে, বা তৃণমূল কংগ্রেসের সাথে চলা বহু কবি, সাহিত্যিক, শিল্পী, তারা যে বিভিন্ন পুরস্কার প্রত্যাখ্যান করছেন, তৃণমূল কংগ্রেসকে বোঝাতে চাইছেন যে ভাই তৃণমূল কংগ্রেস, তোমরা যে মধ্যবিত্তের ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, সংস্কৃতির বিপরীতে গিয়ে পশ্চিমবাংলাকে একটা দুর্বৃত্তায়নের রাজ্যে পরিণত করছো, মানে দুর্নীতির রাজ্যে পরিণত করছো, মানে হিংসার রাজনীতিতে পরিণত করছো, এবং জাত ধর্ম উপর ভিত্তি করে যেভাবে রাজনীতিটাকে আরও বেশি প্রমোট করে নিয়ে যাচ্ছ, তাকে আমরা পছন্দ করছি না। ফলে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের এটা হলো শেষ বেলা, যেখানে তাদের আরেকবার রিথিঙ্ক করবার সুযোগ আছে যে তারা যে রাজনীতি করছে সেটা কতটা ভুল। মানুষ জেগে উঠেছে, মানুষ প্রতিবারে মুখর, নিজেরা নিজেদের উদ্যোগ নিয়ে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে আপনারা কটাক্ষ করছেন। আপনার নেতারা দিনের পর দিন হুমকি দিচ্ছে, আন্দোলনকারীদের উপর মাথা ভাঙায় ঝাঁপিয়ে পড়ল, প্রতিবাদের লেখা মুছে দিচ্ছেন আপনারা। আর মানুষ ততই বলছে যতই প্রতিবাদের ভাষা মুছবে ততই আমরা লিখব। ফলে এই লেখনীটা আপনারা পড়তে পাচ্ছেন না। ফলে বাঙালি অন্তত সিদ্ধারা দেওয়ার মানে যে পেয়েছে, এই সিদ্ধারার উপর দাঁড়িয়ে কিন্তু থাকবে বলেই আমি মনে করি। ফলে সেই সিদ্ধারা পাওয়ার পরে জহর সরকার, সুখেন্দু শেখর রায়েরা অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের বাইরের রাজনীতি বা বাইরের ভাবনাকে সম্মান করে কেউ পদত্যাগ করছেন, কেউ সরব হচ্ছেন, সেটা অবশ্যই বাংলার রাজনীতির জন্য ইতিবাচক। কতটা অস্বস্তিতে ফেলবে এই মুহূর্তে যেভাবে ঘটনা ঘটছে রাজ্যে, এই মুহূর্তে জহর সরকারের মতো ব্যক্তিত্বের পদত্যাগ তৃণমূল কংগ্রেসকে কতটা অস্বস্তিতে ফেলবে বলে আপনার মনে হয়? দেখো, ইতিমধ্যেই অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসকে কোনো রুচিবান মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকা খুব কঠিন। যেমন করে 2009, 10, 11-তে বামপন্থী বাম সরকারের সাথে থাকা যেমন কঠিন ছিল যে কোনো রুচিবান মানুষের, সংস্কৃতিবান মানুষের, সেই কারণে একের পর শিল্পী, সাহিত্যিক, মানে সংস্কৃতি জগতের তারা বামেদের থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত হয়েছিল। এখানে বিকল্প নেই, এটাই হলো সমস্যা। কারণ বিজেপি যে রাজনীতি করে সেখানে হিন্দু মুসলমান দুই ভাগে বিভক্ত। ফলে বিজেপি পশ্চিমবাংলার রাজনীতিতে বা পশ্চিমবাংলার জনবিন্যাসের 35% বাইরে রাজনীতি করে, সেই কারণে এই আন্দোলনের সুফল বিজেপি পাচ্ছে না। আবার একইভাবে বামেদের প্রতি মানুষের বিরাট আগ্রহ তৈরি হয়েছে এমনও আমি দেখতে পাচ্ছি না। ফলে তৃণমূল সেই অ্যাডভান্টেজ পজিশনটা পাচ্ছে, নাহলে কবে উড়ে চলে যেত। কিন্তু যেটা মানে যে কারণে তৃণমূল কংগ্রেস জিয়ে আছে সেটা হলো বিরোধী শিবিরের বিভাজন, আর বিজেপি যে রাজনীতি, সেই রাজনীতির জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস মুসলমানদের সমর্থন
এই ঘটনার পরেও যদি পাই আমি অবাক হব না। কিন্তু একটা জিনিস আমি তোমায় বলছি, রাজনীতিতে মধ্যবিত্ত শিক্ষিত মানুষের বিরাট ভূমিকা আছে। এই মিডিল ক্লাস পলিটিক্সের যে সেটা হারিয়ে গেছিল মাঝখানে এই গণ আন্দোলনের ফলে, আরজি করের আন্দোলনের ফলে, বা জহর সরকারদের মতন মানুষের বিবেক জাগৃত হওয়ার ফলে, সুখেন্দু শেখর রায়ের মতন মানুষের বিবেক জাগৃত হওয়ার ফলে মিডিল ক্লাস শিক্ষিত মানুষের ভাবাবেগ কিন্তু আরও বেশি এগোবে বলে আমার মনে হয়। মিডিল ক্লাস শিক্ষিত বাঙালি সমাজ আরও জাগৃত হবে বলেই মনে হয়। আন্দোলন এখানেই ফুল স্টপ হবে না, এই আন্দোলন আরও প্রসারিত হবে বলে মনে হয়। এবং একই সাথে তোমাকে বলবো, এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে হলেও শহরতলিতে ঢুকছে। শহরতলির থেকে গ্রামে যদি ঢোকে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য চিন্তার ভাঁজ পড়তে পারে। এবং একই সাথে এটা দেখার যে শেষ বিচারে এই আন্দোলন থেকে কোনো নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয় কিনা। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে তৃণমূল কংগ্রেসের ভেতরে এবং বাইরের যে লড়াই, সেখানে বিবেকবান মানুষরা যারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় শ্রদ্ধার চোখে দেখতেন, তাদের যে আবেগ কমে গেছে, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিরিক্ত আর আবেগ রাখছে না। যে মহিলাদেরকে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগতাড়িত ছিল এই কলকাতা শহরের আশপাশে, তারা কিন্তু আর আবেগতাড়িত নয়। তারা মনে করছেন যে এই প্রশাসনের আজকের যে আমাদের বাংলার জীবনে যে অশান্তি, বাংলার জীবনে যে দুঃখ দুর্দশা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কোনো মতেই দায় এড়াতে পারেন না, তিনি দায়বদ্ধ। যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনা কনটেক্সটেই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন সাধারণ মানুষ। ফলে সাধারণ মানুষের ভাবনা চিন্তা, আজকের যে জহর সরকারের পদত্যাগ, সেটা তার মধ্য দিয়ে আরও জোরালো হবে বলে আমি মনে করছি। কিন্তু একই সাথে তৃণমূল কংগ্রেসের রাজনীতির মানে দুর্বলতার জায়গা, বা মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করছে, ইমিডিয়েটলি বেনিফিট কী হবে আমি সেটা বলতে পারবো না। কারণ আমার মনে হয়েছে যে এখনও বিজেপির রাজনীতি মানুষ পছন্দ করছে এমন কোনো আমি আভাস পাচ্ছি না। আবার একই সাথে বামেদের প্রতি অতিরিক্ত আগ্রহ তৈরি হয়ে গেছে এমনও আমি ইঙ্গিত দেখতে পাচ্ছি না। মানুষ সাধারণভাবে তোমাকে পরিষ্কার করে বলছি, রাজনীতির বাইরে গিয়ে নিজেদের কণ্ঠ, নিজেদের অবস্থান জোরালো করতে চাইছে। আমি যতটুকু আরজি করের মাস মুভমেন্ট দেখতে পাচ্ছি, মানে যেভাবে মানুষ আশ্রয় পড়ছেন আন্দোলনে, একের পর এক মিটিং, রিক্সাওয়ালারা মিছিল করছে, ঠেলাওয়ালারা মিছিল করছে, সাধারণ গরিব মানুষ মিছিল করছে, সাধারণ মধ্যবিত্ত মানুষ মিছিল করছে, ডাক্তারবাবুরা মিছিল করছে, শিক্ষক মিছিল করছে, নারীরা মিছিল করছে। এই সব মিলে আমার যেটা মনে হয়েছে যে সরকারের বিরুদ্ধে মানুষের তীব্র থেকে তীব্র ক্ষোভ, যে ক্ষোভ ছোটো ছোটোভাবে পুঞ্জীভূত ছিল, তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, সেটা এখন সরাসরি জনতা ভার্সেস তৃণমূলে পরিণত হচ্ছে। লড়াইটা জনতা ভার্সেস তৃণমূল। ফলে এই জনতা ভার্সেস তৃণমূলের যে লড়াই, এই লড়াইটা শেষ পর্যন্ত দেখার যে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কিনা, বা বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কোনো কিছু ভাবছে কিনা, বা কোনো একটা বিরোধী দলের পক্ষে মানুষ সমর্থন জানাচ্ছে কিনা। আপাতত আমি তোমায় বলবো, তীব্রভাবে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, মানে বর্তমান যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রত্যেকের প্রতি কিন্তু একটা ঘৃণার চোখে মানুষ দেখছে। মানুষ বলছে যে এই রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক ব্যবস্থা এনাফ আমরা দেখলাম, প্রচুর পরিমাণে দেখলাম। আমাদের এখান থেকে বেরিয়ে এসে নতুন সংস্কৃতি, নতুন বাংলা, নতুন ভাবনা, নতুন জীবন, নতুন চর্চা আমরা করতে চাই। ফলে নতুন ভাবনা, নতুন চর্চার জায়গা থেকে কিভাবে শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক সমীকরণ উঠে আসে সেটা আজকের দিনে বলা যাবে না। তবে এটা ঠিক, এই পদত্যাগ কিন্তু তৃণমূলকে খুবই অস্বস্তিতে রাখবে।